প্রতিষ্ঠানের নাম। প্রতিষ্ঠানের নাম বিশদ আয় বিবরণী আংশিক। আংশিক কখন হবে? যখন তুমি নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় মানে মোট মুনাফা পর্যন্ত নির্ণয় করবা, তখন তোমাকে। আসসালামু আলাইকুম ভাইয়ারা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। যারা বর্তমানে নবম দশম শ্রেণীতে পড়তেছো, তোমাদের একটা মোস্ট ইম্পর্টেন্ট সাবজেক্টের মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে আর্থিক বিবরণী। ঠিক আছে, এই আর্থিক বিবরণী আজকে আমি ধারাবাহিক ক্লাসে আজকে বিক্রিত পণ্যের ব্যয় কিভাবে নির্ণয় করতে হয় সেটা দেখা দিব। প্লাস যারা গত দুইটা ভিডিও দেখেন মানে বিক্রয় এবং নিট বিক্রয় বা বেসিক ক্লাস যেটি ছিল, এই ভিডিওগুলো দেখেন, অবশ্যই ভিডিওগুলো দেখেন, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও। বিশদ আয় বিবরণী করতে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও সেগুলো আমি তোমাকে দুইটা ভিডিও আপলোড দিয়েছি এবং পরবর্তী সবগুলো ভিডিও পেয়ে যাবে তুমি। এখন আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে তোমাকে প্রথমত নিট বিক্রয় জানতে হবে, দ্বিতীয়ত নিট ক্রয় জানতে হবে, তৃতীয়ত তুমি বিক্রিত পণ্যের ব্যয় করবা। যেহেতু আমরা দুইটা করে ফেলেছি, যারা ভিডিওগুলো দেখেন অবশ্যই দেখে নিবা। তারপর এখন আমরা বিক্রিত পণ্যের ব্যয় করব। তো বিক্রিত পণ্যের ব্যয় করার জন্য প্রথমত আমরা আবারও নিট বিক্রয়টা করে ফেলবো, তারপর নিট ক্রয়টা করব, তারপর বিক্রিত পণ্য ব্যয়টা করব, বিক্রিত পণ্যের ব্যয়টা। তো তোমরা দেখতে পাচ্ছ যে মজুদ পণ্য, ক্রয় বিক্রয়, ফেরত, বেতন, প্রাপ্ত বার্তা, আমদানি শুল্ক, তা বিজ্ঞাপন, মণিহারি, কমিশন, দেনাদার এবং কিছু তথ্যাবলী দেওয়া আছে। আমাদের যে এখানে বলা হয়েছে খ নাম্বারে মোট মুনাফা বা ক্ষতির পরিমাণ নির্ণয় করো, যে খ নাম্বারটা বলা হয়েছে সে খ নাম্বারটা আজকে আমরা ক্লিয়ার করে দেবো। ঠিক আছে, খ নাম্বারটা আজকে আমরা ক্লিয়ার করব। তো চলো, খ নাম্বারটা করার আগে আমাদের একটা মোস্ট ইম্পর্টেন্ট সূত্র জানার প্রয়োজন আছে কিনা? অবশ্যই আছে। সূত্রটা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয় সূত্রটা জানার আগে আমরা নিট বিক্রয় যেটা আছে নিট বিক্রয়টা করে ফেলবো। আমাদের প্রথমত জানতে হবে বিক্রয়। ঠিক আছে, বিক্রয়টা লিখবা। ভাই আমাদের বিক্রয় কত ছিল? বিক্রয় ছিল যে 2,75,000 টাকা। এটা সেকেন্ড কলামে লিখবা। হ্যাঁ, অনেকের প্রশ্ন হতে পারে যে ভাই আমাদের যে দেখাই দিলেন যে আমরা দুইটা বক্সে করেছিলাম, এখন আবার তিনটা বক্স কেন করেছেন? হ্যাঁ, তুমি যখন সিঙ্গেল, একটা কথা বলছিলাম, যখন তুমি সিঙ্গেল ভাবে করবা তখন তুমি মোট মুনাফা নির্ণয় করতে বলবে বা নিট মুনাফা হার নির্ণয় করতে বলবে, তখন তোমাকে এইভাবে করতে হবে। ঠিক আছে, কারণ হচ্ছে এগুলোর ভিতরে তোমাকে নিট বিক্রয় নিট ক্রয় এগুলো করতে হয়। তারপর নিট বিক্রয়ের সাথে সেটাতে আবার প্লাস অলিখিত বিক্রয়। ঠিক আছে, অলিখিত বিক্রয় কোথায় পাবা? সমন্বয়ে পাবো আমরা। সমন্বয়ে কোথায় পেয়েছিলাম? 15,000 টাকার পণ্য বিক্রয় হিসাবভুক্ত করা হয়নি। এটা হচ্ছে 3 নাম্বার যেটা আছে, এখানে লিখবো যে অলিখিত বিক্রয় $15,000 টাকা। তারপর আমরা যোগ করে দিব, এগুলা যোগ করে থার্ড কলাম যেটা আছে এই পাশে লিখবো 2,75,000 আর 15,000 টাকা যোগ করে 75, 80, 2,90,000 টাকা। ঠিক আছে, এখন আমরা এত পর্যন্ত লিখার পরে এখানে নিট বিক্রয় লিখতে পারি, কোনো লিখলেও হয় না লিখলেও হয়। তো এখানে লিখবো যে মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত ব্যয়, তো মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়, এটাতে আমরা সূত্র মতো কিছু জানি। এখন কি করব? এখন তোমাদের আমি মেইন আলোচনাটা করব। এখন এতটুকু পর্যন্ত কেন তোমাদের একটু কম বুঝে এলাম, কারণ হচ্ছে এই নিট বিক্রয়টা আমরা আগে ভিডিওতে আলোচনা করেছিলাম এবং আগেই আলোচনা করে ফেলেছিলাম, সেজন্য তোমাদের একটু কম বললাম আর কি। ঠিক আছে, এখন আমরা বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে যে সূত্রটা অ্যাপ্লাই করতে হবে সেটা তোমাকে দেখাচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছ যে নিট বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে একটা সূত্র আমি তোমাদের সামনে হাজির করেছি। দেখতে পাচ্ছ প্রথমে দেওয়া হচ্ছে প্রতিষ্ঠানের নাম। প্রতিষ্ঠানের নাম বিশদ আয় বিবরণী আংশিক। আংশিক কখন হবে? যখন তুমি নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় মানে মোট মুনাফা পর্যন্ত নির্ণয় করবা, তখন তোমাকে এখানে আংশিক দিবে। যখন তুমি পরিচালন ব্যয় তারপর অন্যান্য ব্যয়গুলো করবা, তখন তুমি এখানে আংশিক দিতে পারবা না। ঠিক আছে, মোট মুনাফা পর্যন্ত এখানে আংশিক দিবা। তারপর এখানে আছে 30 ডিসেম্বর বা জুন। 30 ডিসেম্বর বা জুন। ঠিক আছে, অনেক সময় 30 বছরের অর্ধেক মাস থেকে শুরু হয়, বছর শেষ থেকে শুরু হয় আর্থিক বিবরণী হিসাবটা, রেওয়া মিলটা আর কি। এই জন্য এখানে দুইটা রয়েছে। তারপর হচ্ছে 2000 সালটা দিয়ে দিবা। ঠিক আছে, এতটুকু পর্যন্ত দেওয়ার পর তোমাকে প্রথমত বিক্রয় লিখতে হবে, তারপর টাকা 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 3টা কলম একটা বিক্রয় হবে। ঠিক আছে, তারপর হচ্ছে প্রথমত তোমার নিট বিক্রয়টি নির্ণয় করবো। এখন আমরা নিট বিক্রয় নির্ণয় করেছি। এরপর হচ্ছে মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়। মাইনাস বিক্রিত পণ্যের ব্যয় সূত্র হচ্ছে
প্রারম্ভিক মজুত পণ্য নিট ক্রয় বলতে আমরা যে নিট ক্রয়টা আলাদাভাবে নির্ণয় করেছি সেটা এখন এখানে সম্পূর্ণভাবে নির্ণয় প্রথম কলামে নির্ণয় করে জাস্ট যে টাকাটা আসছিল সেটা সেকেন্ড কলামে মোট টাকাটা সেকেন্ড কলামে লিখে দিলে হয়ে যাবে। এরপরে হচ্ছে পরিবহন বা পরিবহন থাকতে পারে বা আন্তঃপরিবহন থাকতে পারে, এগুলো সবগুলোই রেওয়ামিলে থাকবে, জাস্ট লাস্ট যেটা রয়েছে সেটা সমন্বয়ে থাকবে। তারপর হচ্ছে ডক চার্জ, জাহাজ ভাড়া বা জলযান ভাড়া, ঠিক আছে, জাহাজ ভাড়া বা জলযান ভাড়া। তারপর হচ্ছে শুল্ক বা আমদানি শুল্ক থাকতে পারে, আমদানি শুল্ক থাকতে পারে, ঠিক আছে। তারপর হচ্ছে বকেয়া প্লাস অগ্রিম মাইনাস, বকেয়া বলতে যেগুলো ধরো 12 মাস থেকে যেগুলো কম আছে, মানে 9 মাসের ডক চার্জ বা আমদানি শুল্ক 9 মাসের দেওয়া হলো, আরো 3 মাসের বকেয়া রয়েছে, যখন বকেয়া লিখবা তখন আমদানি শুল্ক যদি বলা হয় ধরো 13 মাসের আমদানি শুল্ক দেওয়া হলো, 1 মাসের অগ্রিম দিয়েছে, মানে হচ্ছে 12 মাস হচ্ছে 1 বছর, 1 মাস যেহেতু অগ্রিম দিয়েছি সেহেতু এখানে মাইনাস অগ্রিম 1 মাস বিয়োগ হয়ে যাবে। তারপর লাস্ট পর্যায়ে তোমরা দেখতে পাচ্ছ যে লাস্ট একদম মাইনাস সমাপনী মজুত পণ্য, সেটা তোমার সমন্বয়ে থাকবে, ঠিক আছে। এই সমাপনী মজুত পণ্য থেকে অবিকৃত পণ্যের মূল্য নির্ধারণ করা হলো এভাবেও থাকতে পারে, সেটা হচ্ছে সমাপনী মজুত পণ্য। এই সূত্রটা তোমাকে শুধু জানলে হবে না, কিভাবে কাজগুলো করতে হবে, জাস্ট এই জিনিসগুলো মাথায় রেখে এবং টাকার অঙ্কগুলো কিভাবে তুমি বসাবা সেটা সহ আজকে আমি এই ক্লাসে তোমাদের কভার করে দেবো। এতটুকু সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ হলো, কারণ হচ্ছে তুমি যদি বিকৃত পণ্যের ব্যয়টা পারো, তুমি যদি নিট ক্রয় এবং নিট বিক্রয় পারো, বিকৃত পণ্যের ব্যয়টা আরো ইজিলি তুমি করতে পারবা, ঠিক আছে। এখন আমার বিকৃত পণ্যের ব্যয় নির্ণয় করার জন্য প্রথমত প্রারম্ভিক মজুত পণ্য লাগবে। তো আমাদের প্রশ্নে প্রথমত দেওয়া আছে মজুত পণ্য 1-1-40, এখানে 1-1 থাকো, 10 থাকো, 12 থাকো, 24 থাকো, কোনো কিছু দেখার বিষয়, জাস্ট তোমাকে বলছে যে মজুত পণ্য, প্রারম্ভিক মজুত পণ্য বা এমনি মজুত পণ্য বলো, যদি মজুত পণ্যই যদি হয়ে থাকে মজুত পণ্যটা প্রথমে লিখবা, মজুত পণ্যটা লেখার পরে নিট ক্রয় যেটা নির্ণয় করেছে নিট ক্রয়টা করে ফেলবো, ঠিক আছে। এতটুকু পর্যন্ত তোমাকে আমি করে দেখাচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছ যে আমরা যে হিসাবটা বলেছিল যে প্রতিষ্ঠানের নামটা লিখেছি, বিষয় আয় বিবরণ লিখেছি 31শে ডিসেম্বর, এটা আমরা যেহেতু প্রশ্নে দেওয়া আছে সে প্রশ্ন থেকে আমরা দেখে এটা লিখলাম, লিখার পরে 3টা বক্সটা করে ফেললাম, করার পরে আমরা নিট বিক্রয়টা নির্ণয় করেছি। এখন আমরা প্রারম্ভিক মজুত পণ্য লিখবো, যেহেতু আমার এখানে মজুত পণ্য আছে আমরা মজুত পণ্যটাই লিখবো, ঠিক আছে। এখানে মজুত পণ্য মজুত পণ্য 1-1 সেটা আমার প্রশ্নে দেওয়া আছে, সেজন্য আমি প্রশ্ন থেকে দেখে লিখলাম। এরপরে মজুত পণ্য টাকাটা কোথায় লিখবা, ঠিক আছে। একটা কথা মাথায় রাখবা, মজুত পণ্য টাকাটা সবসময় এই মাঝখানে যে টাকার কলামটা হচ্ছে মাঝখানে করে লিখবা, সোজা করে। আমার একটু বাঁকা হতে পারে, তুমি একটু বুঝে নেবা, সোজা করে লেখার চেষ্টা করবো। 40,000 টাকা দেওয়া আছে, আমরা 40,000 টাকা লিখে ফেললাম। এ দেখো এখানে 40,000 টাকা দেওয়া আছে, মজুত পণ্য 40,000 টাকা আমরা লিখলাম। লিখার পরে আমরা বলছিলাম যে নিট ক্রয়টা নির্ণয় করতে হবে। নিট ক্রয়টা নির্ণয় করার জন্য আমাকে প্রথমত লিখতে হবে ক্রয়। আমার ক্রয় কত টাকা দেওয়া আছে ভাইয়া, আমরা দেখতে পাচ্ছ যে দেখো আমরা ক্রয় লিখলাম, ক্রয় লেখার পর আমরা ক্রয় দেওয়া আছে 1,85,000 টাকা। তো আমরা এখানে লিখবো যে ফার্স্ট কলামে লিখবো 1,85,000 টাকা। ক্রয়ের পরে প্লাস অলিখিত ক্রয়, আমাদের দেখো এখানে অলিখিত ক্রয় নাই, ঠিক আছে। অলিখিত ক্রয় না থাকলে আমরা কি করব, অলিখিত ক্রয় না থাকলে তাকে জোর করানোর প্রয়োজন নেই, সে বাদ। অলিখিত ক্রয়ের পরে আছে ফেরত, ঠিক আছে। এখন দেখো ফেরত আমরা বলছিলাম যে যখন তুমি নিট ক্রয় করবা তখন নিট ক্রয়ের সময় ফেরতটা ক্রেডিট সাইডে হয়, ক্রেডিট সাইডে ফেরত দেওয়া হচ্ছে 3,000 টাকা। তো আমরা এখানে লিখবো যে ফেরত মাইনাস ফেরত লেখার পর এখানে মাইনাস 3,000 টাকা, ঠিক আছে। এরপর বলছিলাম যে মাইনাস বিনামূল্যে পণ্য বিতরণ বা মাইনাস পণ্য উত্তোলন, মাইনাস বারটা। এখন এতগুলো তো আমাদের এখানে নাই, তো আমাদের করার পর এখানে খোঁজার পর দেখতে পাচ্ছি যে সমন্বয়ে অন্যান্য তথ্যাবলীর ভিতর দেখা যাচ্ছে বিনামূল্যে পণ্য বিতরণ 10,000 টাকা। অনেকের প্রশ্ন হতেন ভাই আপনি এত তাড়াতাড়ি করছেন কেন? হ্যাঁ, এগুলো আমি নিট বিক্রয় বা নিট ক্রয়টা আগে করে ফেলেছি, সেজন্য তোমাকে অল্প একটু টাচ দিয়ে দেখাচ্ছি যে কিভাবে করতে হয়, ঠিক আছে। বিকৃত পণ্য ব্যয় কিভাবে নির্ণয় করবে সেটা একদম মোস্ট ইম্পর্টেন্ট, সেটা তোমাকে একদম বুঝিয়ে দেবো। এখানে বিনামূল্যে পণ্য বিতরণ দেওয়া আছে 10,000 টাকা, আমরা এখানে লিখবো যে মাইনাস বিনামূল্যে পণ্য বিতরণ 10,000 টাকা। ঠিক আছে, এইভাবে লেখার পরে এখন তোমরা 1,85,000 মাইনাস 3,000 টাকা
মাইনাস 10,000 টাকা। 1,72,000 টাকা আসছে, 1,72,000 টাকা তুমি জাস্ট এইখানে মাঝখানে কলামে লিখে দিবা। খেল খতম ভাইয়া। আমাদের এখন দেখো নিট ক্রয়, এটা হচ্ছে এই তিনটা মিলে হচ্ছে নিট, এটা নিট ক্রয়, এটা হচ্ছে নিট বিক্রয়। আমাদের নিট ক্রয় বা নিট বিক্রয় করা শেষ। এখন আমাদের প্রশ্নে সূত্রে বলা হয়েছে, দেখো একটু ফলো করলে তুমি দেখতে পারবে পরিবহন বা আন্তঃপরিবহন। ঠিক আছে, এখন পরিবহন বা আন্তঃপরিবহন আমাদের প্রশ্ন থেকে খুঁজে বের করতে হবে। দেখো এখানে পরিবহন আন্তঃপরিবহন আছে কিনা আমাদের খুঁজে বের করতে হবে, সেটা রেওয়া মিলে থাকবে। মজুত পণ্য, ক্রয় বিক্রয়, ফেরত, বেতন, প্রাপ্ত বার্তা, আমদানি শুল্ক, বিজ্ঞাপন, মনিহারি, কমিশন, দেনাদান। আমাদের পরিবহন বা আন্তঃপরিবহন নাই, সেটা তো বাদ দিতে হবে সেটা। তারপর হচ্ছে ডক চার্জ, ডক চার্জও রেওয়া মিলে থাকবে। ডক চার্জ দেখতে পাচ্ছি আমরা রেওয়া মিলে, ডক চার্জও নাই। তারপর দেখা যাচ্ছে জাহাজ ভাড়া বা জলযান ভাড়া, জাহাজ ভাড়া বা জলযান ভাড়াও নাই। ঠিক আছে, এরপর থাকতে শুল্ক বা আমদানি শুল্ক, শুল্ক থাকতে পারে বা আমদানি শুল্ক থাকতে পারে। তো আমরা এখন খোঁজার পর দেখতে পাচ্ছি এখানে একটা আমদানি শুল্ক রয়েছে। ঠিক আছে, আমদানি শুল্কটা লিখে ফেলবা। অনেকের প্রশ্ন হতে পারে ভাই আপনি যে এতগুলো সূত্র দেন, এতগুলো সূত্র মাত্র একটা। হ্যাঁ ভাইয়া, এই যে সূত্রগুলো তোমাকে দেখালাম, এই সূত্রগুলোর ভিতর বাইরে একটাও নাই। জাস্ট এই সূত্রগুলো 11টা 12টা যেগুলো সূত্র আছে এই সূত্রগুলোর ভিতর এগুলোই তুমি পাবা। প্রত্যেকটা সৃজনশীল জাস্ট এগুলোর ভিতরে থাকবে, এগুলোর বাইরে একটাও লিখতে হবে না তোমাকে। এই জন্য আমি জাস্ট মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো থাকে এগুলো তোমাকে দিয়ে দিলাম, একটা সূত্রের মাধ্যমে কভার হয়ে যাবে। এখন লিখবা যে আমদানি শুল্ক, আমদানি শুল্ক কত? 1000 টাকা ভাইয়া। আমরা লিখলাম যে এখানে আমদানি শুল্ক 5,000 টাকা। তোমরা দেখতে পাচ্ছ যে আমদানি শুল্ক 5,000 টাকা। তো আমরা এখানে সেকেন্ড কলামে লিখে দেবো যে আমদানি শুল্ক 5,000 টাকা। এরপরে আমাদের সূত্র রয়েছে, এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে আছে বকেয়া প্লাস অগ্রিম মাইনাস। যেহেতু আমাদের এখানে বেতন এটা তোমার বিক্রিত পণ্যের ব্যয় আসবে না, সেহেতু আমাদের বকেয়ার অগ্রিমের কাজটা এখন করতে হবে না। যখন তুমি পরিচালন ব্যয় করবা তখন তুমি বকেয়ার কাজটা ভালোভাবে বুঝতে পারবা। যেহেতু এখানে 14 মাস রয়েছে, সেখানে বিক্রিত পণ্যের পরিচালন ব্যয়ে এই কাজটা তুমি বকেয়া বা অগ্রিমের কাজটা সেখানে বুঝতে পারবা। এখন আমাদের এতটুকু পর্যন্ত করার পর লাস্টে দেওয়া হচ্ছে মাইনাস সমাপনী মজুত পণ্য, এটা হচ্ছে সমন্বয় থাকবে। ঠিক আছে, এখন দেখতে পাচ্ছি যে আমাদের এই এন্ট্রিগুলো রয়েছে, এগুলোর বাইরে আরেকটাও এন্ট্রিও নেই। এখন আমরা কি করব, মানে হচ্ছে এই কাজগুলো করার পর এখানে বিক্রিত পণ্য যে সূত্রগুলো লিখেছি এই কাজগুলো তুমি এই প্রশ্ন থেকে লিখার পরে যদি থাকে তো লিখবা। লিখার পর টাকার অঙ্কটা কিভাবে দেখালাম সেভাবে লিখবা। লিখার পরে তোমরা এখানে এভাবে এখানে একটা যোগ করবা। এখানে 40,000, 1,72,000, এখানে 5,000 টাকা যোগ করবা। দেখতে পাচ্ছ যে 40,000 টাকা যোগ 1,72,000 টাকা যোগ 5,000 টাকা, 2,17,000 টাকা। সবাই দেখতে পাচ্ছ যে 2,17,000 টাকা। তো আমরা 2,17,000 টাকা এই জায়গায় লিখে ফেলবো। 2,17,000 টাকা লিখার পর এখানে লিখবো যে একটু নিচে করে এই টাকাটা নিচে করে লিখবো মাইনাস সমাপনী মজুত পণ্য। অনেকে বলতে পারে ভাই আপনি এটা প্রশ্নে আছে কিনা না দেখে তুমি যে আপনি যে লিখে ফেললেন সেটা তো হলো না। হ্যাঁ ভাইয়া, এটা দেখে লিখতে হবে। আমি যেহেতু দেখেছি সেজন্য লিখে ফেললাম। অনেক সময় সমাপনী মজুত পণ্য এটা নাও থাকতে পারে, এই জন্য তোমরা দেখে লিখবা। সমাপনী মজুত পণ্য কত টাকা? 60,000 টাকা। তো মাইনাস 60,000 টাকা। তারপর এভাবে একটা টান দেওয়ার পর 2,17,000 থেকে 60,000 টাকা বিয়োগ করলে 1,57,000 টাকা। কত টাকা ভাইয়া? 1,57,000 টাকা। তারপর এটাও ব্র্যাকেটে রাখবো, ব্র্যাকেট মানে বিয়োগ। তো এখন এটা 2,90,000 থেকে 1,57,000 টাকা বিয়োগ দিলে কত টাকা হয় সেটা এখানে লিখবো। 2,90,000 মাইনাস 1,57,000, 1,33,000 টাকা। ঠিক আছে, 1,33,000 টাকা লিখার পর এখানে ক্লোজ করে দিবা। ক্লোজ করার পর এখানে লিখবে সুতরাং মোট মুনাফা। ঠিক আছে, এই ছিল তোমাদের
একদম 2025 সালের চট্টগ্রাম বোর্ড 1 নং সৃজনশীলের মোট মুনাফা পর্যন্ত করে দিলাম এবং শেষে তোমরা এটা ক্লোজ করে দিবে। যেহেতু আমাদের খ নাম্বার এটা শেষ, যেহেতু তোমাদের খ নাম্বারটা শেষ, এখন আমরা পরবর্তীতে পরিচালন ব্যয় যেটা রয়েছে পরিচালন ব্যয়টা নির্ণয় করে দেখাবো তোমাদের। তো ভিডিওটা কেমন হলো কমেন্টে বলবা, আর এটা ভালো করে বোঝার চেষ্টা করো। আমি তোমাদের A to Z কভার করে দিয়েছি। তো অঙ্কটা দেখার পর অবশ্যই যে সূত্রটা রয়েছে এই সূত্রটা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, যাতে তোমাদের A to Z কভার হয়ে যায়, ঠিক আছে? তো ভিডিওটা কেমন হলো কমেন্টে বলবা, আর বেশি বেশি ভিডিওটি শেয়ার করে দেবো এবং প্রত্যেকজনের ভিডিও ভালো করে বোঝার চেষ্টা করবে। আমি প্রত্যেকটি জিনিস ভালো করে একটি ভিডিওতে তোমাদের বোঝানোর চেষ্টা করেছি। আজকে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থাকো, অ্যাক্টিভ এডুকেশন চ্যানেলের সাথে জুড়ে থাকো। আল্লাহ হাফেজ।